নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে প্রতিবেশীদের মিষ্টি বিতরণ, খোদ সংসদের গ্রামে খুশির বন্যা। শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের আরপাড়া গ্রামের শ্রীকৃষ্ণ সরকার। বর্তমানে তার বয়স প্রায় 60। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশ থেকে মায়ের হাত ধরে 2 ভাই এবং 1 বোনকে নিয়ে এদেশে চলে আসেন। তারপর থেকে এদেশেই বসবাস করছিলেন। ধীরে ধীরে ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক, পরবর্তীতে আধার কার্ড, এভাবে নানান পরিচয়পত্র থাকলেও সম্প্রতি নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে ছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনলাইন পোর্টালে আবেদন করার মাত্র 1 মাসের মধ্যেই তা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তিনি। মিষ্টি বিতরণ করলেন সকলের মধ্যে। পরিবারের পক্ষ থেকে একই এলাকায় বাড়ি প্রাক্তন সাংসদ এবং বর্তমান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সহ আরএসএস এবং বিজেপি কর্মকর্তাদের তিনি মিষ্টি খাওয়ালেন। হ্যাঁ, পেলেন তো? পেলে পাওয়ার পরে কিভাবে পেলেন? আবেদন করেছিলাম, আমার ছেলে আবেদন করেছিল, তারপরে হিয়ারিং হয়েছিল। হিয়ারিং করার পর দুই দিন পরেই পাইছি। তো অন্যান্য মানুষ যারা দুশ্চিন্তা, এই যে যখন সিএ যখন লাগু হলো বা আইন চালু হলো, তখন কি একটু দুশ্চিন্তা হতো? না, কোনো ডিস্টার্ব হয়। কি কারণে মনে হতো দুশ্চিন্তা ছিল না কেন? দুশ্চিন্তা ছিল যে এই দেশের নাগরিকটা হলে ভালো হয়। এমন কখনো মাথায় চিন্তা এসেছিল যে কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা এই দেশ থেকে চলে যেতে পারেন বা থাকতে পারবেন না, এরকম একটা অসুবিধা ছিল? এখন এই সার্টিফিকেট আর অসুবিধা। সার্টিফিকেট পেতে গিয়ে কোনো ধরুন অনেক টাকা খরচ বা অনেক ঝামেলা বা কাগজপত্র জোগাড় হচ্ছে না? কোনো ঝামেলাই হয় না। হ্যাঁ, ঠিক আছে। তো এখন কি বলবেন অন্যদের জন্য? সবাইকে আবেদন করতে বলবো, কোনো অসুবিধা নেই। মাঝে একটা সময় কথা উঠেছিল যে এই কাগজপত্র নাকি জমা দিলে আপনারা ফেসে যেতে পারেন, এরকম ধরনের। সেটা উঠেছিল, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। নাম আপনার নাম? শ্রীকৃষ্ণ সরকার। এই জায়গাটার নাম আরপাড়া। আমার মনটা খুশি হয়েছে। তো বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছিলেন? বাংলাদেশ থেকে না হলে 40 বছর 50 বছর হয়ে গেছে। প্রথমে কারা কারা এসেছিলেন আপনারা? আপনার স্বামী কি প্রথমে এসেছিল? আসি দেখি চলে গেছিল, তারপরে ছেলে মেয়ে নিয়ে। এই যে বড়জয়াকুর আরপাড়া গ্রামে এসেছেন, তো এখানে কি আপনাদের কেউ আত্মীয় ছিল? হ্যাঁ। তো তাদের কাছ থেকে খোঁজ খবর পেয়ে জমি জমা তখন পেয়েছিলেন? পরে কিনেছে। হ্যাঁ। তো প্রথম কজন এসেছিলেন মনে পড়ে? হ্যাঁ, 2 ছাগল 2 মেয়ে। এই 4 জনকে নিয়ে আপনি চলে আসলেন? হ্যাঁ। তারপরে আপনার স্বামী পরে আইছে। আচ্ছা। তো এই যে নাগরিকত্ব ভোটার কার্ড, আধার কার্ড তো সবই হয়ে গেছিল, তারপরে কি এই সার্টিফিকেটটা পেয়ে ভালো লাগছে? ভালোই লাগতেছে। কি মনে হচ্ছে? ভালোই। এই আমার গ্রামে এখানে প্রথম যিনি পেলেন এবং এরপর পর পেয়ে যাবে পাসপোর্ট, বিভিন্নভাবে ইন্সপেকশন হচ্ছে। প্রশাসন, আজকে রাজ্য প্রশাসন অনেক দেরি করে এটা শুরু করেছে। কেন্দ্র সরকার তাদের যে নিয়ম পদ্ধতি পূরণ করার পরও এটা প্রশাসনিকভাবে আটকে রাখার কৌশল নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের সবার চাপে তারা দিতে বাধ্য হয়েছে। দেরিতে হলেও সাফল্য এসছে, এরপর সাফল্য এসে যাবে। অনেকেই বলছে কাগজপত্র নাকি জটিলতা থাকছে, কি ধরনের কাগজ দরকার হচ্ছে? কোনো জটিলতা নেই। জটিলতা হলে আমাদের কাছে যোগাযোগ করতে বলছি। সমস্ত উদ্বাস্তু নাগরিকত্ব দেবো, গ্যারান্টি। আর তার সঙ্গেও যারা এদেশের সংখ্যালঘু যারা ভয় পাচ্ছে, তাদেরও কথা দিচ্ছি, সে যদি ভারতকে ভালোবেসে প্রথম থেকে থাকে, একজন মানুষেরও ক্ষতি হবে না। তার জন্য তাদের পাশে আমরাও দাঁড়াবো। শুধু কি হিন্দু ধর্ম নাকি অন্যান্য ধর্মের ক্ষেত্রেও যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তারাও আসতে পারবে? কারণ ভারতবর্ষে একসময় তো ধরুন অনেক ধরনের ধর্মই ছিল, তো তাদের যদি কোনো ধরনের... দেখুন, ধর্ম বলতে আপনি কি বোঝেন? ধর্ম ভারতবর্ষের মানুষ রিলিজিয়ান বেস ধর্ম মনে করে না। ধর্ম হচ্ছে সমাজ ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা ধরে রাখার জন্য ধী ধাতু থেকে ধর্ম কথাটা সৃষ্টি। গাছের ধর্ম অক্সিজেন দেওয়া, তা আপনি গাছ কি পুজো করে নাকি? শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া,
তা মানুষের ধর্ম মনুষ্যত্বের পক্ষে থাকা। অমানবিক কাজ করলে এসে কেউ নাগরিকত্ব পাবে না, অবৈধ কাজ করলে নাগরিকত্ব পাবে না। মানবিক দিক থেকে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ না, সেই জন্য আইন বারে বারে সংশোধন হয়। ভারতবর্ষ মানবতার পক্ষে আছে, তাই অবৈধভাবে দেশ দখলের উদ্দেশ্য নিয়ে যারা আসবে তাদের এখানে আমরা নাগরিকত্ব দেব। শুধুই কি বাংলাদেশ নাকি অন্যান্য দেশ থেকেও? এখানে পার্শ্ববর্তী 3টি দেশের কথা বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। এই দেশগুলো পরবর্তীকালে সার্বিক ছিল, ভারতবর্ষেরই অঙ্গ ছিল এগুলো। আর সেই অঙ্গ রাজ্যগুলো পরবর্তীকালে আজ যে বিচ্ছিন্ন হওয়ায় ওখানকার রাষ্ট্রীয় চরিত্র বদল হয়ে গেছে, ধর্মনিরপেক্ষতা নাই। তাই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, আর ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্য আজকে আইন দরকার, আইন পাস। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে প্রত্যেকটা দেশেরই একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি থাকে, কৃষিজাত পণ্য, উৎপাদিত পণ্য, ফসল সব কিছু। তো সেক্ষেত্রে যদি আসতেই থাকে, সেক্ষেত্রেও তো একটা দেশের ক্রাইসিস হতে পারে। দেখুন, এখানে মানুষ আজকে আধুনিক যুগে মানব সম্পদ, আর দেশটা শুধু ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র এখন শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক চলছে সব কিছু। আমরা লেবার সাপ্লাই দিয়ে দেশ আয় করতে পারে, লেবারকে কাজ দিয়ে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে সমস্ত কর্মীদের ঘরে ঘরে কাজ দিতে পারি, বিশ্বের পণ্য আমরা সাপ্লাই করতে পারি। তাই ওই চিন্তা, প্রাচীন চিন্তা, ওতে আমরা ভয় পাই না। কিন্তু ভারতবর্ষের যে রাষ্ট্রীয় চরিত্র, যে প্রকৃত সমধর্ম, যে সমন্বয়ের ভাব আছে, সর্বধর্ম সমন্বয়, সেইভাবে যারা চায় তাদের নাগরিকত্ব এখানে থাকবে। কিন্তু যারা দেশটাকে কবজা করে এক উপাসনা পদ্ধতি দেশ বানাতে চায়, আর তার আমরা বিরোধিতা করি। এখানে কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নেই, এটা ভারতবর্ষের সনাতন সংস্কৃতি। আর এতে আছে, পৃথিবীর কোনো দেশ এটাকে কেউ দখল করতে পারেনি। অতীতেও দেখেছি যে চেষ্টা হয়েছে 1000 বছর ইসলাম শাসন করেও ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে পারেনি। 200 বছর খ্রিস্টান শাসন করেও ভারতবর্ষকে খ্রিস্টান বানাতে পারেনি। বিবেকানন্দ বলেছেন, ধর্ম মানে রিলিজিয়ান নয়, ধর্ম মানুষের আত্মা। তাই ভারতবর্ষ এখনও স্বধর্মে আছে। সে ধর্ম হচ্ছে সর্বে ঈশ্বর এক, বহু নামে মানুষ ডাকে, আর যার যেটা খুশি ডাকতে পারে। কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে একই উপাসনার পদ্ধতি দেশ যারা বানাতে চাইবে, ভারতবর্ষের চরিত্র যারা নষ্ট করতে চাইবে, তাদের গলা ধাক্কা দিয়ে আমরা তাদের স্বদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করব।